আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো, যদি আমি পাড়ি দিব খরস্রোত নদী। তুমি একবার বলো, যদি আমি পাড়ি দিব খরস্রোত নদী, ভালোবাসা দিব পুরোটায়। নীল গিটারে টুংটাং শব্দ তুলে গলা ছেড়ে গাইতে থাকে। লিয়া মাথাটা তুলে নীলের দিকে এক পলক তাকায়। মনে মনে নিজের উপর নিজেই তাচ্ছিল্য হাসে। যারা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলতে থাকে, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নেই, নিজের মনের ভেতর 20 জন রেখে সে কিনা এমনটা আশা করে, ভাবা যায়? উফ, যার কিনা সেকেন্ডে সেকেন্ডে এক বেবি সেই বেবি ফোনের পর ফোন দিয়ে থাকে, ওর মনের গলিতে তো জ্যামে ভরা, একদম লেডিসদের যানজট, তার মুখে এমন গান। যারার বিড়বিড় করা কথাগুলো হালকা লিয়ার কর্ণদয় শ্রবণ হতেই লিয়া মৃদু হাসে। নীল গান শেষ করে গিটারটা জারিফের দিকে বাড়িয়ে দেয়। তারপর অন্য হাতে কপালের উপর আসা ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলতে থাকে, ব্রো, এবার তোর পালা, নে ধর, আর একটা সুন্দর গান গেয়ে এই সুন্দর সুন্দর উপভোগ মুহূর্তটা আরো আনন্দময় করে তোল। জারিফ সোজা বসা থেকে ফট করে উঠে দাঁড়ায়। তারপর কাটকাট গলায় বলে, অসম্ভব, তোরা গাইতে থাক। এতটুকু বলে জারিফ গটগট করে নিজের রুমের দিকে যেতে থাকে। নাতাশা তুলিয়া লিয়ার মাঝে বসে জারিফের ফোনে গেমস খেলছিল। এরই মধ্যে নিরুপমা বেগম এসে সবাইকে ডিনারের জন্য ডাকে। সবাই ডাইনিং এ গিয়ে বসে। যারা চেয়ার টেনে বসতে যাবে, সেই সময় জাহানারা বেগম বলেন, যারা যাতো জারিফকে ডেকে আন, সবাই একসাথেই খেয়ে নিবে। ঠিক আছে বলে যারা জারিফকে ডাকতে যায়। যারা মিনিট খানিক পরে এসে চেয়ার টেনে বসতে বসতে বলে, ভাইয়া আসছে। এরই মধ্যে একটা ফাঁকা চেয়ারে জারিফ এসে বসে পড়ে। জাহানারা বেগম আর নিরুপমা বেগম খাবার সার্ভ করছে। বাকিরা সবাই খেতে বসেছে। যারা, তুলি, লিয়া পাশাপাশি চেয়ারে। ওদের ঠিক সামনাসামনি চেয়ারে তুষার, রাহবার, জারিফ। জারিফের উপস্থিতি বুঝতে পারার সাথে সাথে লিয়া নিজেকে একদম গুটিয়ে নেয়। মাথা নুইয়ে এক হাতে প্লেটের খাবার নেড়ে চলেছে। নিরুপমা বেগম এক নজর লিয়ার দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় বলেন, আরে লিয়া, তুমি তো দেখছি খাবার শুধু নেড়েই চলছ। খাবার ভালো লাগছে না বুঝি? রান্না ভালো হয়নি বোধ হয়। নিরুপমা বেগম ছেলের মতোই খুব মিশুক স্বভাবে, সহজ সরলভাবে সবকিছু বলে ফেলেন। এটা ওনার স্বভাব সুলভ আচরণ। লিয়া তৎক্ষণাৎ মাথাটা তুলে নিরুপমা বেগমের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। ঠোঁটের কোণে জোর করে হাসি ফুটিয়ে বলে ওঠে, না আন্টি, খাবার অনেক টেস্টি হয়েছে, খাচ্ছি তো। নিরুপমা বেগম অমায়িক হাসেন। চিংড়ির মালাইকারির বলটা এক হাতে তুলে নিয়ে হাতুড়ি গলায় বলেন, আমার হাতের মালাইকারি খেয়ে দেখো তো কেমন হয়েছে। কথাটা শেষ করে লিয়ার প্লেটে চিংড়ির মালাইকারি দিতে থাকেন। লিয়া একবার প্লেটের দিকে তাকালো, আবার নিরুপমা বেগমের দিকে তাকায়। কত সুন্দর আদর করে ভালোবেসে তুলে দিলেন, তাই লিয়া ভদ্রতা রক্ষার্থে কিছু বলতেও পারল না। লিয়ার চিংড়ি মাছে অ্যালার্জি, চিংড়ি খাওয়া কড়াকড়ি ভাবেই নিষেধ। লিয়া মনে মনে আওড়ায়, একদিনই তো হালকা একটু খেলে সমস্যা হবে না। লিয়া এইভাবে খেতে থাকে। সবাই খাওয়া প্রায় শেষের দিকে। জাহানারা বেগম নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বলেন, ছোট, তুই এদিকটা দেখিস, আমি যাই দেখে আসি নাতাশার ঘুম আসছে কিনা। চারু তো কখন নাতাশাকে ঘুমাতে নিয়ে গিয়েছে, এখনো ফিরছে না যে। চারু বেচারিকে একের পর এক গল্প শোনানোর জন্য জ্বালাতন করছে হয়তো। জাহানারা বেগম কথাটা শেষ করে রুমে যান। লিয়ার খাবার খাওয়া প্রায় শেষ। এমন মুহূর্তে লিয়ার মুখ হাত চুলকাতে শুরু করে। লিয়া বেকায়দায় পড়ে যায়। বাম হাত দিয়ে আলতো করে মুখের একপাশে চুলকাতেই আরো যেন বৃদ্ধি পেতে থাকে। এবার সাথে হালকা কাশি শুরু হয়। লিয়াকে কাশতে দেখে সবার দৃষ্টি যায় লিয়ার দিকে। লিয়াকে দেখে সবাই হকচকিয়ে যায়। ডান পাশে বসা যারা বড় বড় চোখ করে যে চিন্তিত গলায় শুধায়, এ কি, তোমার মুখটা এত লাল হলো কি করে? কি হয়েছে? জারিফ সামনে বসা লিয়ার দিকে তাকিয়ে অবাক হয়। সবার দৃষ্টি লিয়ার উপর। নিরুপমা বেগম চিন্তিত হয়ে ব্যতিব্যস্ত গলায় বলেন, লিয়া, কি করে হলো এসব? মাত্রই তো সব ঠিক ছিল, হঠাৎ করে কি এমন হলো? লিয়ার চুলকানি, কাশি, সাথে শ্বাসকষ্ট শুরু হয়।
যার ফলে লিয়ার কথা বলতে কষ্ট হচ্ছিল। লিয়ার প্লেটে থাকা চিংড়ি মাছের দিকে নজর পড়তেই তুলি বলে ওঠে। তুলির কথাটা শ্রবণ হতেই জারিফের 1 সেকেন্ডও বাকি থাকে না যে এটা মূলত অ্যালার্জির জন্যই হয়েছে। জারিফ লিয়ার দিকে এক পলক তাকায়, অতঃপর খাবার রেখেই হাত ধুয়ে নিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। সবাই এটা সেটা হা হুতাশ করেই চলেছে। নিরুপমা বেগম তখন থেকে আফসোস করে চলেছেন। উনি লিয়ার গায়ে অনবরত হাত বুলিয়ে দিচ্ছেন আর অপরাধী স্বরে বলছেন, ইস, আমার জন্য এরকমটা হলো কেন যে আমি মালাইকারিটা দিতে গেলাম। সব দোষ আমার জন্য এখন মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে। লিয়া মুখ হাত চুলকাচ্ছে, কাশি সাথে শ্বাসকষ্টটা যেন সময়ের সাথে সাথে বাড়ছে। নিরুপমা বেগম নীলকে উদ্দেশ্য করে শুধান, এই নীল, এভাবে চুপ করে বসে থাকবি? যা, ডক্টরকে ফোন কর, আর না হয় এখনই মেয়েটাকে হসপিটালে নিয়ে চল। আকস্মিক ঘটনায় সবাই হতবাক হয়ে গেছে। নীল চিন্তিত হয়ে বলে, মিস লিয়া, আপনি চিন্তা করেন না, আমি এখনই ডক্টরকে ফোন করছি। তুলি তুষারকে বলে মেজো চাচিমার কাছ থেকে ফোন নিয়ে জেনে নিতে। এমন হলে লিয়াকে কি মেডিসিন দেয়। তুষার তখনই চেয়ার ছেড়ে উঠে যায় কল দিতে। নিরুপমা বেগম এক হাতে লিয়াকে জড়িয়ে আছেন, অন্য হাতে লিয়ার মাথায় আর পিঠে হাত বুলাতে থাকেন। নীল ফোন বের করে ডক্টরের নাম্বারে ডায়াল করতে করতে বলে, আম্মু, তোর একটু বুঝে শুনে দেওয়া লাগতো। নতুন পরিবেশে লিয়া লজ্জায় মুখ ফুটে বলতে পারেনি। উফ, দেখছ তো তোমার জন্য এখন কীরকম একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হলো। ওখানের বাড়ি লোকজন কি ভাববে? প্রথম দিন ঘুরতে এসেই তাদের বাড়ির মেয়ে অসুস্থ হয়ে পড়লো। বিষয়টা দৃষ্টিকটু লাগবে না? নিরুপমা বেগম অসহায় মুখশ্রীতে তাকিয়ে আফসোস করে বলতে লাগে, উফ, কি থেকে কি হয়ে গেল? কেন যে আমি মেয়েটাকে জোর করে মালাইকারি দিতে গেলাম। কথাটা শেষ করে নিরুপমা বেগম আল্লাহকে স্মরণ করতে থাকেন। হে মাবুদ, সবটা দ্রুত ঠিক করে দাও। লিয়া শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে সবারই ভীষণ খারাপ লাগছে। লিয়া চোখ বন্ধ করে টেনে টেনে শ্বাস নিতে থাকে। লিয়ার ফর্সা দুগাল ফুলেছে অনেকটাই, সাথে রক্তাক্ত বর্ণ ধারণ করেছে। ডক্টর ফোন রিসিভ না করায় নীলের ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলতে। এর মধ্যে জারিফ এসে লিয়ার সামনাসামনি দাঁড়ায়। হাতে থাকা একটা মেডিসিনের পাতা থেকে একটা মেডিসিন বের করতে করতে গম্ভীর গলায় বলে, সমস্যাটা যার তার তো জানার কথা নয়, সে তো বাচ্চাও নয় যে ভুলে যাবে, আর তার জন্য নিষিদ্ধ খাবারগুলো আগে খাবে, সবাইকে টেনশনে ফেলবে। জারিফের কথা শ্রবণ হয়ে নিউরনে সারা জায়গাতেই লিয়ার ভীষণ কান্না পায়। একটা মানুষ যে কিনা অসুস্থ আর তার জন্য তাকেই কিনা দোষারোপ করা হচ্ছে। লিয়া ক্লান্ত চোখে ঘন পল্লব তুলে তাকায় জারিফের গম্ভীর মুখশ্রীতে। জারিফ লিয়ার হাতে ওষুধটা ধরিয়ে দেয়, অতপর পানির গ্লাসটা জারাকে দিতে বলে। যারা দ্রুত এগিয়ে এসে লিয়াকে হেল্প করে। লিয়া ওষুধটা গলাধিকরণ করে। জারিফ গম্ভীর মুখাবয় করে বলে ওঠে আবার, ছোট মা তোমার প্লেটে চিংড়ি দিয়েছিল, সেই মুহূর্তেই তোমার বলা উচিত ছিল তোমার এটাতে অ্যালার্জি আছে। এরই মধ্যে তুষার এসে বলতে থাকে, মেজো চাচিমার থেকে শুনেছি এই ট্যাবলেট দিলেই চুলকানি কমে যাবে, সাথে সাফো কাটিংও। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুজে শান্ত কণ্ঠে বলে, আমি ডক্টর থেকে ফোনে শুনে নিয়েছি, আর আপাতত এই গ্রুপের একটা ট্যাবলেট বাসে ছিল, সেটা দিয়ে দিয়েছে। আশা করা যায় দ্রুতই ঠিক হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে যদি না কমে তবে হসপিটালে অ্যাডমিট করতে হবে, ডক্টর এমনটাই বলেছেন। জারিফ জারাকে ডেকে বলে, যারা লিয়াকে তো রুমে নিয়েছে, ও আপাতত রেস্ট করুক। লিয়া টেনে টেনে শ্বাস নিয়ে ধীরে ধীরে বলতে থাকে, আমি বাসায় যাব। জারিফ কিছুটা কঠোরভাবেই বলে, যারা তোকে কি বললাম শুনতে পাসনি? আর বাসায় বা যেখানে যাক, কিছুটা সুস্থ হওয়ার পর। নিরুপমা বেগম লিয়াকে উদ্দেশ্য করে আদুরি গলায় বলে, লিয়া, সোনা আম্মু, জারিফ ঠিকই বলেছে, এভাবে যাওয়া মোটো ঠিক হবে না। এসেছো সুস্থ সবল মানুষ, এখন এরকম অসুস্থ অবস্থায় গেলে আমাদের নিজের কাছেই খারাপ লাগবে। তাই বলছি, না থেকো, যেও, তবে একটু বেটার হোক তখন। পাশ থেকে তুষারও একই সুরে বলে ওঠে, হ্যাঁ, লিয়া আন্টি একদম ঠিক বলেছে, কিছুক্ষণ ওয়েট করি, যখন একটু বেটার ফিল করো তখন যাব, কেমন? যারা রুমে বিছানার হেডের সাথে বালিশ ঠেকিয়ে তাতে হেলান দিয়ে পা মেলে শুয়ে আছে লিয়া। লিয়ার পাশেই জাহানারা বেগম।
নিরুপমা বেগম অপর পাশে মুখ ভার করে বসে আছে। যারা তুলি পা ঝুলিয়ে বিছানার এক পাশে বসা। সবারই মুখ ভার। ঘড়ির কাঁটায় রাত 10:30 ঘরে। প্রায় 1 ঘন্টার মতো হবে লিয়াকে মেডিসিন খাওয়ানো হয়েছে। আগের থেকে লিয়া এখন অনেকটা বেটার ফিল করছে। শ্বাসকষ্টটা কমে এসেছে, সাথে চুলকানিও কমেছে, তবে মুখটা লাল আছে। জারিফ, তুষার আর নীল ড্রয়িং রুমে বসেছিল। জারিফ লিয়ার অবস্থা জানার জন্য উঠে আসে। হালকা কেশে যারা রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা লিয়ার দিকে দৃষ্টি যায়। ফর্সা গাল ফুলে রক্তিম হয়ে আছে। টানা টানা হরিণী, বড় বড় কালো মিচমিচে চোখের মণি। চোখ দুটো ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। লিয়ার ক্লান্তি মাখা চোখের দিকে তাকিয়ে থাকতেই লিয়ার সাথে চোখাচোখি হয়। লিয়া এলোমেলো দৃষ্টি ফেলে। লিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে দ্রুত দৃষ্টি ঘুরিয়ে নেয়। জারিফ রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে কণ্ঠে একরা শীতলতা নিয়ে লিয়াকে শুধায়। এখনো কি আগের মতো সমস্যা হচ্ছে? কমন একটু বেশি কষ্ট হচ্ছে কি? দুদিকে ঘাড় নাড়ায় লিয়া, যার অর্থ না, কষ্ট হচ্ছে না, ঠিক আছে। লিয়া দৃষ্টি নুইয়ে রেখে জবাবে মৃদু স্বরে ফের আওড়ায়। এখন সমস্যা নেই, অনেকটা বেটার ফিল করছি। পরপর তুষার আর নীলও ভেতরে ঢুকে লিয়া আবার বাসায় চলে যাওয়ার কথা বলে। সেই সময় একই সুরে তুষার জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি এখন না হয় আমরা আসি, লিয়া তো এখন অনেকটাই ভালো আছে। জাহানারা বেগম সাথে নিরুপমা বেগম অনেক করে আজকে থাকার কথা বললেও লিয়া, তুলি, তুষার ওরা অনেক কিছুই বলে বুঝিয়ে সুজিয়ে চলে আসে। এখান থেকে ক্যান্টনমেন্ট বেশি দূরে নয়, তাই রাত হলেও যাওয়ার ব্যাপার না। অনেক করে বলার পর ওনারা যেতে দেন। খোলা আকাশের নিচে চাঁদের মৃদু আলোয় ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে জারিফ। জারিফের মনটা আজকে বিষণ্ণ লাগছে। জারিফ আশা করেছিল তাসনিম হয়তো কল ব্যাক করবে, সরি বলবে, নিজ থেকে কথা বলবে। না, এমন কিছুই তো হলো না। বরঞ্চ এসব ভেবেই জারিফ কিছুটা আহত হয়। জারিফের হৃদয় হতাশ হয়। জারিফ ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। পরক্ষণে জারিফের মনে হয় তখনকার কথায় তাসনিম মাইন্ড করতে পারে, হয়তো ও অভিমান করে আছে, সেজন্য ফোন ব্যাক করনি। আমার কথা হয়তো হার্ড হয়েছে। এটা ভাবতেই জারিফের নিজের কাছে অপরাধ বোধ লাগছে। মনটা বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। অনুশোচনায় জর্জরিত হচ্ছে মন। এখন এই শান্ত নিস্তব্ধ পরিবেশে জারিফের মন বলছে, তখন বোধহয় তাসনিমের সাথে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। কড়া করে অনেক কিছু বলে ফেলেছে, যে একদম উচিত হয়নি। আমার তো তাসনিমকে নিয়ে আরো প্রাউড ফিল করানো উচিত ছিল। ওর কাছে ওর মানবতা বোধ, রেসপন্সিবিলিটি আগে। অনেস্টলি নিজের দায়িত্ব পালন করে। উফ, তখন কি হয়েছিল নিজে বুঝতে পারছি না। নীল ফোন স্কল করতে করতে ছাদে আসে। জারিফকে দেখতে পেয়ে এগিয়ে যায়। আকাশে জল করে জ্বলতে থাকা ছাদ মামার দিকে তাকিয়ে গলা ছেড়ে গায়, রাতের আকাশ যেমন চাঁদের আলোয়, তোর কথা মনে হলে ভালো লাগে। এটুকুকে দু হাতে ভর দিয়ে ধপ করে রেলিংয়ে বসে পড়ে। জারিফ সরু দৃষ্টিতে একবার নীলের দিকে তাকায়, অতঃপর দূরে অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। জারিফের কোনো কথা না পেয়ে নীল মুখে মুচকে হাসি নিয়ে বলে ওঠে, কি ব্যাপার ব্রো? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জ্যোৎস্না গায়ে মেঘে ভাবির কথা স্মরণ করছিস বুঝি? আর নাকি ভাবির সাথে ফোনে প্রেম আলাপ করছিস? কোনটা? নীলের এহেন প্রশ্নে জারিফের ভ্রুযুগল কুঁচকে যায়। জারিফ কিঞ্চিত ভ্রু খানিকটা সরল করে নীলের দিকে মৃদু রাগ দেখিয়ে বলে, খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোর? সবসময় উল্টো বলা ছাড়া। নীল অবাক গলায় বলে ওঠে, আরে বাস, উল্টাপাল্টা কি বললাম? তুই তোর হবু বউয়ের সাথে ফোনে প্রেম আলাপ করতেই পারিস, এটা অস্বাভাবিক কিছু নয়। আর আমার মনে হয় যদি হবু বউয়ের সাথে ফোনে মিষ্টি মিষ্টি আলাপন না হয় তাহলে সেটাই অস্বাভাবিক। এখানে কিছু একটা কম আছে, কারো দিক হতে ঘাটতি আছে। নীলের শেষের কথাটা জারিফকে বেশ ভাবাচ্ছে। আসলে কি কোনো কিছুর ঘাটতি আছে? পরক্ষণে জারিফ মনে মনে আওড়ায়, এই কথাটার কথা শুনে দিন দিন বুদ্ধি বৃদ্ধি হ্রাস পাচ্ছে। কিসব ভাবছি, উফ। জারিফকে অন্যমনস্ক দেখে নীল ফোন স্কল করতে করতে প্রশ্ন করে, তা বড় তোর বোধ হয় মন খারাপ, ভাবি আজকে আসেনি, সেই জন্য তোর খুব অভিমানী জমেছে। আমি ভাবতে পারছি না আমার গোমড়ানো মুখ ব্রো কিনা শেষমেশ মেয়েদের মতো অভিমানী মন অভিমানী হয়ে গেল। লাইক সিরিয়াসলি?
কথাটা শেষ করেই নীল শব্দ করে হেসে ওঠে। জারিফের একটা ধমকেই মুহূর্তে এসে হাসিটা থেমে যায়। জারিফ ধমক দিয়ে বলে, আজে বাজে কথা রাখ, আর আমাকে ডিস্টার্ব না করে যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। নীলের চোখে মুখে কৌতূহল খেলে যায়। নীল ভাবে কিছু একটা হয়েছে, সেই জন্য হয়তো ব্রোয়ের মেজাজটা খারাপ আছে। নীল কৌতূহলী হয়ে শুধায়, ব্রো কি হয়েছে? সাত পাঁচ না ভেবে আমাকে বলে ফেল, দেখি তোকে হেল্প করা যায় কিনা। ওই কথা আছে না, উড়াই না দেখো ছাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো আমাকে বল, ভালো কোনো ডিসিশন দিতেও তো পারি। নীলের একরোখা প্রশ্নের কাছে হার মেনে জারিফ বলে, তখনকার ফোন কলে হয়তো তাসলিম হার্ট হয়েছে, আমার উচিত হয়নি রিয়াক্ট করা। ভাবছি ফোন করে সরি বলে নেব। নীল ঠোঁট কামড়ে ধরে বলে ওঠে, ওকে, ব্যাপার না। মাঝে মাঝে মান অভিমান হওয়া ভালো, এতে কারো সম্পর্কটা আরও শক্তপোক্ত হয়। কিয়ৎক্ষণ থেমে ফের সিরিয়াস ভঙ্গিতে বলতে থাকে, ব্রো একটা ভালো আইডিয়া দে। তুই সরাসরি ভাবিকে এখন ফোনে সরি বলে দে। সরি না বল, ভাবিকে টেক্সট করে দিবি রেস্টুরেন্টে দেখা করার জন্য, আর একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে গিয়ে সরি বলবি, আর সাথে প্রপোজও করবি। তোর কথা শুনে বুঝলাম তুই কখনো অফিসিয়ালি প্রপোজ করিসনি, তার আগেই ফ্যামিলির মাধ্যমে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিস। এটা তো ব্যাংক ডেটেড, আর এখনকার মেয়েরা চায়। নীলকে থামিয়ে দিয়ে জারিফ বলে ওঠে, থামবি তুই? তোর আইডিয়া মোটা আমার কাছে গ্রহণযোগ্য হলো না, অন্য কিছু বল। নীল আবারও একই সুরে একই কথা বলে। অবশেষে জারিফ ছাদ থেকে প্রস্থান করতে করতে বলে, আচ্ছা, ভেবে দেখবো। পেছন থেকে নীল এক হাত উঁচু করে গলা ফাটিয়ে বলতে থাকে, দেখবো না। আমি কালকে একটা রেস্টুরেন্ট বুক করে রাখবো, যেখানে তুই একদম ফিটফাট হয়ে প্রস্তুতি নিবি। সকালে ডাইনিংয়ে খাবার সাজাচ্ছেন নিরুপমা বেগম। জারিফ চেয়ারে বসে হালকা নাস্তা শেষে চা খাচ্ছে। জানারা বেগম এসে একটা চেয়ার টেনে বসে চা খেতে থাকেন। নিরুপমা বেগম ম্লান গলায় হঠাৎ করে বলে ওঠে, জারিফ বাবা, মেয়েটার খবর নিয়েছিস? এখন কেমন আছে? ছোট মার এমন প্রশ্নে জারিফ কিছুটা অবাক হয়। জারিফের বোধগম্য হয় না কার খোঁজ নেওয়ার কথা বলছেন। জারিফ কপাল কুঁচকে বলে, ছোট মা, কার কথা বলছো? বুঝতে পারছি না। আরে লিয়ার কথা বলছি। কাল রাতে ওভাবে চলে গেল। আহারে, হঠাৎ করে অমন অসুস্থ হয়ে পড়ল। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, না, আর ফোন করা হয়নি। বাসায় পৌঁছে তুষার ফোন করেছিল, ঠিকঠাক পৌঁছেছে, আর লিয়ার বেশি সমস্যা হয়নি, এতটুকুই জানি। নিরুপমা বেগম ছোট্ট করে বলেন। ওহ, একটু থেমে আফসোস করেই বলেন আবার, মেয়েটা খুব মিষ্টি দেখতে। আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা ভাবি, তোমার হবু বৌমা কেমন? তাকে তো এখন পর্যন্ত দেখাই হলো না। জাহানারা বেগম গালে থাকা চাটুকু গিলে অতঃপর শান্ত গলায় বলে, তাসনিন দেখতে অনেকটা লিয়ার মতোই। চাচাতো বোন হলেও যে কেউ দুইজনকে একসাথে দেখলে আপন বোন বলবে বাহ্যিক দিক হতে। তবে লিয়ার থেকে গায়ের রংটা একটু চাপা তাসনিমের। তবে লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট বললে এক বাক্যে যে কেউ তাসনিমকে বলবে। এই জন্য তাসনিমকে আমার একটু বেশিই ভালো লাগে। তবে ওই পরিবারের সবার আচরণই আমাকে মুগ্ধ করেছে। নিরুপমা বেগম একগাল হাসেন। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি রেখে ফের আবেগী গলায় বলেন, ঠিকই বলেছ। তবে জানো, আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কালকে আমার জন্য এত সুন্দর মিষ্টি মেয়েটাকে কতটা কষ্ট পেতে হলো। আমার মুখের উপর লজ্জায় বলতে না পেরে আমার তৈরি খাবার খেয়ে মেয়েটার কি বেহাল দশা হলো। ছি ছি, কি একটা বিশ্রী অবস্থা হলো। লিয়ার মুখটাই যেন একটা আস্ত মায়ায় জড়ানো। আমার মনে তো গেঁথে আছে মেয়েটার ফেস। আমার তো ইচ্ছে করছে পারলে মেয়েটাকে আমার কাছে রেখে দিতাম। এর মধ্যে নীল এসে চেয়ার টেনে বসতে বসতে মৃদু স্বরে বলে, তবে দাও, রাখার তো অপশন আছেই। চোখ কান খুলেই তাকালেই মেয়েটাকে তোমার কাছে সব সময় রাখার অপশন পাবে। নীলের কথা জারিফের কর্ণগোচর হতে জারিফ বাঁকা চোখে নীলের দিকে তাকায়। জাহানারা বেগমও অবাক চাহনিতে তাকায়।
নিরুপমা বেগম বোকা বোকা চোখে চেয়ে নীলকে প্রশ্ন করে ওঠে। মানে কি বলতে চাইছিস? নীল এক হাতে নাইফটা নিয়ে তাতে জেল জড়িয়ে ব্রেড জড়িয়ে নেয়। বড় করে একটা বাইট দিয়ে মুখে ব্রেডটা পুড়ে নেয়। অতঃপর চিবোতে চিবোতে দেখে উপস্থিত সবাই নীলের দিকে অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল নিজের একটু আগে বলা কথা স্মরণ হতে ভ্যাবাচাকা খায়। নীল খাবারটুকু কোনো রকমে গলাধকরণ করে থমথমে মুখাবয় করে ক্ষীণ আওয়াজ করে বলে, আরে ওর বোন আর কয়দিন পর এ বাড়ির বউ হয়ে আসছে, আর আত্মীয় হলে তো মাঝেই ঘুরতে আসবেই। তখন না হয় জোর করে 2-4 দিনের জন্য আটকিয়ে রেখো। কথাটা শেষ করে নীল জোর করে হাসার চেষ্টা করে আর জারিফ উঠে চলে যায়। ভার্সিটি যেতে হবে, আজ 9টায় প্রথম ক্লাস নেওয়ার আছে। জারিফ ক্লাস নিয়ে বের হচ্ছে, সে সময় নীল ফোন করে বলে, রেস্টুরেন্টে বুক আউট করে রেখেছি, আর রেস্টুরেন্টের নাম ঠিকানাও বলে দেই। জারিফ কিছুটা জড়তা নিয়েই বলে, আজই কেন? সেখান থেকে নীলের স্পষ্ট জবাব, মান অভিমান পুষে রাখতে নেই, তাই দেরি করা ঠিক হবে না। তাই আজকে বিকেলে রেস্টুরেন্টে দেখা করবি। বিকেল 5টা বাজে। জারিফ আর নীল সিঁড়ি বেয়ে উপরে উঠছে। 3তলার করিডোরে আসতে নীল জারিফকে শুধায়, ব্রো, ভাবিকে মেসেজ দিয়েছিস তো? রেস্টুরেন্টের ঠিকানা সেন্ড করছিস তো? হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে। টাচ টাইম সেন্ড করে রিপ্লাই দিয়েছিল, আসবে দেখা করতে। নীল ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, গুড। কাচের পোল মিস্টার দরজার সামনে আসতে নীল আর জারিফের নজর যায় ভেতরে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা শুভ্র রঙের 3 পিস পরিহিত মানবীর দিকে। নীল মুচকি হেসে বলে, বাহ বাহ, ভাবি তো আগেই এসে ওয়েট করছে। জারিফ ফোনে সময় দেখে নিয়ে বলে, আমাদেরও লেট হয়েছে, 5টা পার হয়ে গিয়েছে। দেখ, মেসেজে 5টা কথা উল্লেখ করেছিলাম। নীল ওর হাতে থাকা সাদা গোলাপগুলো জারিফের হাতে দিয়ে বলতে থাকে, আচ্ছা বড়, যা যা বলছি মনে আছে তো? দারুণ একটা রোমান্টিক পরিবেশে হালকা মিউজিক চলছে, সেখানে তুই গিয়ে ভাবির কোমর জড়িয়ে ধরবি, তারপর স্লো ভয়েস সরি বলবি, তারপর হাঁটু গেড়ে বসে প্রপোজ করবি। এক নাগারে কথাগুলো বলে নীল। জারিফ মোটা চোখে তাকিয়ে শক্ত গলায় বলে, নেভার, এসব জড়িয়ে ধরা আমার পক্ষে পসিবল নয়, এটা বোঝাতে বাদ থাক। নীল এক হাত কপালে রেখে বলে, ওহ ব্রো, এসব 90 দশকের মতো বিহেভ বাদ দে। আর একদিন পরে তোদের বিয়ে, তাই এটা বেশি কিছু নয়। আর মেয়েদের মন গলানোর এটা একটা টপিকস। ভাব, বিয়ের পর তো আরও কত ক্লোজই হবি। যাই হোক, যেসব আবার আমার কোনো এক্সপিরিয়েশন নেই, তাই রেফারেন্স টানতে পারলাম না। এই গাধাটার সাথে কথা বলাই বেকার, লাগামহীন কথাবার্তা। জারিফ আর কথা না বাড়িয়ে এক হাতে দরজায় টান দিয়ে ভেতরে যায়। নীল অল দ্য বেস্ট বলে। জারিফ কিছুটা নার্ভাস ফিল করছে, কেমন যেন আনইজি ফিল লাগছে। সামনের টেবিলের উপর গোলাপগুচ্ছ নিঃশব্দে রাখে, অতঃপর এগিয়ে যায় ধীর পায়ে। কাচের দেয়াল ভেদ করে দৃষ্টি সামনের রাস্তায় নিবদ্ধ, কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত সে। তাই তো কারো উপস্থিতি এখন অব্দি টের পায়নি শুভ্র রঙের পোশাক পরা রমণীটি। জারিফের নিঃশ্বাসের গতি বেড়ে যায়। জারিফ অনেকটা আনইজি নিয়ে পেছন হতে কোমর জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রাখে। নীল দরজার সামনে থেকে চলে যায়। করিডোর দিয়ে কয়েক পা এগিয়ে যেতে নীলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। নীলের দৃষ্টি বড় বড় হয়ে যায়, মুখটা হা হয়ে যায়। নীল মনে মনে আওড়ায়, এই রে হবু ভাবি, এখানে তাহলে ভেতর কে? আর ব্রো কার কোমর জড়িয়ে ধরলো? আল্লাহ মালুম। এইবার তো ব্রো এর কপালে দুঃখ আছে। কোনো অচেনা মেয়েকে হুট করে জড়িয়ে ধরার জন্য ব্রো এর মুখে না ঠাস ঠাস করে থাপ্পড় পড়ে। হে গড, কোনো লোহার হাতের অধিকারী মেয়ে ব্রো এর গালে চড় না বসিয়ে দেয়। এক হাত আলতো করে নিজের গালে ডলে ফের আওড়ায়, লে বাবা, ব্রো এর ফর্সা গালে এবার 5 আঙ্গুলের ছাপ বসে যাবে নিশ্চিত। আর হবু ভাবি তো এসব দেখে নির্ঘাত ভুলটুল বসবে। এবার কি হবে? আর উক্ত মেয়ে যদি ব্রো এর নামে ইপটিজিং এর মামলা দায়ের করে, ব্রো এসবের প্ল্যান
কারের নাম হিসেবে আমার নামটা বললে, তখন তো দুই ভাই একসাথে কারাগারে যাব। তাসনিম যতই এগিয়ে আসছে, নীলের ভাবনা ততই বেড়ে চলেছে। সাথে হাত পা কাঁপতে থাকে। নীল শুকনো ঢোক গিলে নিয়ে ভাবে, 3 তলার এই পুরোটা স্পেস তো আমি নিজেই আজকে বুকট করে রেখেছি। সেখানে অন্য মেয়ে কি করে ভেতরে? স্ট্রেঞ্জ। আচমকা কারো স্পর্শে লিয়া ঘাবড়ে যায়। কারো গরম নিঃশ্বাস ঘাড়ে আছড়ে পড়তেই লিয়ার গলা শুকিয়ে আসে। কোমর জড়িয়ে রাখা মানবের 2 হাতের উপর লিয়া ফট করে হাত রাখে। রাগে লিয়া সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। হাউ পসিবল? এনাবুল জান্নাত খান লিয়ার কোমর জড়িয়ে ধরেছে, কত স্পর্ধা হলে এটা সম্ভব? এটা ভাবতেই লিয়া আশ্চর্য হয়। রাগে লিয়া চোয়াল শক্ত হয়ে আসে। লিয়া রাগান্বিত স্বরে দাঁত কটমট করে কিছু বলবে, সেই মুহূর্তে কর্ণদয় ভেদ করে মস্তিষ্কে সারা জায়গাতেই মনে শীতলতা বয়ে যায় লিয়ার। জারিফ লিয়ার কাঁধে থুতনি রেখে সফট ভয়েসে বলে, সরি সরি তোমার সাথে মিসবিহেভ করার জন্য, প্লিজ পার্ডন মি। এই কণ্ঠের, এই ছোঁয়ার, এই মালিক যে জারিফ, তার সেকেন্ডেই লিয়ার বুঝে আসে। জারিফের গলার স্বর শুনে লিয়ার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। লিয়ার বুকের ভেতর ধক করে ওঠে। মস্তিষ্কে শুরু হয় কালবৈশাখী তাণ্ডব। তবে লিয়ার বুঝে আসছে না জারিফ সত্যিই কি লিয়ার কাছে ক্ষমা চাচ্ছে। জারিফের ভুল ভেঙেছে কি? গোধূলি লগ্ন এখন, তবে রেস্টুরেন্টের ভেতর বোঝ দেয় রাত কি দিন। কারণ বিভিন্ন রঙের আলোকসজ্জায় সজ্জিত রেস্টুরেন্টটা ঝলমল করছে হরেক রকমের কৃত্রিম আলোয়। হালকা মিউজিক চলছে, সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। এমন সময় জারিফের স্পর্শে লিয়া চমকে যায়, আরো চমকে যায়। হঠাৎ করে উপর থেকে লাল গোলাপের পাপড়ি পড়ায়। লিয়া জারিফ দুজনের গায়ের উপর ফুলের পাপড়ি পড়ে। স্লো ভয়েসে রোমান্টিক গান বাজছে, ইয়ে রাত ইয়ে মৌসম নদী কা কিনারা। চমৎকার একটা রোমান্টিক ওয়েদার সৃষ্টি হয়েছে। জারিফের শীতল গলার আওয়াজ লিয়া সারা শরীরে শিহরণ বয়ে যায়। লিয়া চোখ বন্ধ করে ফেলে। লিয়া যেন বাকরুদ্ধ হয়ে যায়। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ জারিফের নাকে আসতে কেমন যেন মাদকতার সৃষ্টি হয়। জারিফের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে। জারিফ জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক রাখে। এত সুন্দর নিরিবিলি পরিবেশে স্বপ্নের পুরুষটাকে এত কাছে পেয়ে লিয়ার সময় যেন থমকে যায়। তবে মুহূর্তে মস্তিষ্ক স্মরণ করায়, মানুষটা আমার স্বপ্নের হলেও উনি তো অন্য কারো, আমার বড় বোনের হবু বর্ষে। মস্তিষ্ক এটাই স্মরণ করে দিতে লিয়া সেকেন্ডের মধ্যেই নিজেকে কঠোর করে নেয়। লিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে করতে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হোয়াট? সরি ফর হোয়াট? আর ছাড়ুন প্লিজ, ছাড়ুন। কণ্ঠ শুনে জারিফের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। লিয়া দুহাতে জারিফের হাত এমনভাবেই ধরেছে যে লিয়ার নখ জারিফের হাতে বিঁধে যায়। জারিফ মৃদু শব্দ উচ্চারণ করে। লিয়ার কোমর ছেড়ে দিয়ে এক হাত দিয়ে লিয়ার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে বলে, সামান্য কোমর জড়িয়ে ধরাতে বিয়ের আগে আমাকে আহত করে ছাড়লে, বিয়ের পর কি হবে? এটুকু বলেই জারিফের মুখের ভাষা উড়ে যায়। তাসনিমের জায়গায় এখানে লিয়াকে দেখে জারিফ তাজ্জব বনে যায়। দুজনই চরম আশ্চর্য হয়ে একে অপরের দিকে চেয়ে থাকে। জারিফ এখনো লিয়ার এক বাহু ধরে আছে। জারিফের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে লিয়ার অস্বস্তি হয়। লিয়া সেদিকে তাকাতে জারিফের হুঁশ হয়। জারিফ দ্রুত লিয়ার হাত ছেড়ে দিয়ে সাথে সাথে একটু দ্রুত দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। লজ্জিত মুখশ্রীতে তাকিয়ে জড়তা নিয়ে ঠোঁটে আওড়ায়, সরি, মিস্টেক হয়েছে আসলে। জারিফের ফর্সা হাতে রক্ত জমাট বেঁধে লালচে হয়ে আছে। এটা দেখে লিয়ার মুখটা মলিন হয়ে আসে। নিজের মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়। লিয়া জারিফের হাতের দিকে তাকিয়ে করুণ সুরে বলে, আই এম রিয়েলি সরি। জারিফ ছোট্ট করে শ্বাস ফেলে। লিয়ার কথাতে জারিফের ভ্রুক্ষেপ নেই। জারিফের মস্তিষ্কে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, লিয়া এখানে কি করে? জারিফ গম্ভীর মুখাভয় করে প্রশ্ন করে ওঠে, তুমি এখানে? না মানে এখানে তো তাসলিমের থাকার কথা। তাসলিম কোথায়? এতক্ষণে সবটা ক্লিয়ার হয় লিয়ার কাছে। জারিফ ইন্টেনশনালি লিয়াকে জড়িয়ে ধরেনি। এটা নিতান্তই একটা মিস্টেক ছিল। লিয়া কিছু বলতে যাবে, তার আগে একটানে পুল মিস্টার ডোরটা খুলে হুড়মুড় করে নীল ঢুকে পড়ে। চিন্তিত হয়ে চঞ্চল কণ্ঠে বলে ওঠে, ব্রো, তুই ঠিক আছিস? কথাটা বলে নীলের দৃষ্টি যায় লিয়ার দিকে। নীলের পিছু পিছু তাসনিমও ঢুকে।
লিয়া আর জারিফ সামনাসামনি দাঁড়িয়ে, দুজনের গায়ের উপরই গোলাপের পাপড়ি। লিয়ার চুলের মাঝে মাঝে পাপড়িগুলো দৃশ্যমান, ইভেন জারিফের মাথার উপরেও। এসব দেখে তাসনিম অবাক চাহনিতে চেয়ে থাকে। আবার নীলের এমন প্রশ্নে তাসনিম কৌতূহলী দৃষ্টিতে তাকায় জারিফের দিকে। নীলের এমন প্রশ্নে বিব্রত লিয়া জারিফ, আর তাসনিম ভাবতে থাকে এমন প্রশ্নের মানে কি। লিয়া জারিফকে এমন লুকে দেখে তাসনিমের মনে কিছু প্রশ্নের সৃষ্টি হয়, তবে আপাতত সেসব প্রশ্নকে চেপে রেখে নির্বিকার থাকে। নীল নখ কামড়ে ধরে জারিফের মুখের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। জারিফের ফেস দেখে নীল স্বস্তির নিঃশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, যাককে ব্রো, এর গালটা ঠিক আছে, কোনো আঙ্গুলের ছাপটাই নেই। উফ, বাঁচা গেল। আর মিস লিয়া এখানে কি কি করে? ধ্যাত, একটা জিনিস বাজে হলো। এই ভুলটা ব্রো এর সাথে না হয়ে আমার সাথে হলে আমি তো নিজেকে লাকি মনে করতাম। আর এখন হবু ভাবিকে ম্যানেজ করতে হবে, ভুলভাল কিছু ভাবিনি তো? লিয়া মাথা নুইয়ে রেখেছে, লজ্জায় অস্বস্তিতে মুখটা বারবার লুকাতে চাইছে। এর মধ্যে নীল লিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মিস লিয়া আপনি? লিয়া কিছু বলার আগে তাসনিম বলতে থাকে, রেস্টুরেন্টের পাশে একটা কাস্টমার কেয়ার আছে। লিয়ার ফোনে কিছু প্রবলেম হয়, কাস্টমার কেয়ারে আসে। সেখান থেকে বের হয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়াতে কাকতালীয়ভাবে তাসনিমের সাথে দেখা হয়। তাসনিম রিক্সা থেকে নেমে লিয়ার কাছে এগিয়ে আসে। এক প্রকার জোর করে তাসনিম লিয়াকে সাথে আনে। লিয়া জিজ্ঞেস করেছিল এখানে আসার কারণ কি। তাসনিম উত্তরে বলেছিল, ওয়েট করো, সময় হলে দেখা যাবে। জারিফের সাথে দেখা করতে আসছে। এটা জানলে লিয়া কজ দেখিয়ে চলে যেত। এখন লিয়ার নিজের উপরে মেজাজটা চরম ক্ষিপ্ত। লিয়া নিজের উপর নিজেই আফসোস করছে। উফ, কি যন্ত্রণা! কেন যে তখন আপুর থেকে জোর করে হলেও শুনিনি। যদি জানতাম মিস্টার আরমান জারিফের সাথে দেখা করতে আসছে, তাহলে আমি কোনোভাবে ম্যানেজ করে বাসায় চলে যেতাম। উফ, এমন বিশ্রী একটা পরিস্থিতিও ক্রিয়েট হতো না তখন। রেস্টুরেন্টে ঢুকে তাসনিম চেয়ার টেনে বসে ফোন বের করে। ফোনে নেটওয়ার্কের সমস্যা হয়। লিয়াকে উদ্দেশ্য করে বলে, লিয়া, তুই থাক, আমি একটা কল করে আসছি। আম্মু ফোন দিয়েছিল, দেখছি ব্যাক না করলে টেনশন করবে। লিয়া ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিতে তাসনিম বাইরে যায়। তাসনিম কথা বলতে বলতে রেস্টুরেন্টের ছাদে উঠে যায়। এমন সময় নীল আর জারিফ আসে। আর কোইন্সিডেন্সলি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। নীল বেশ বুঝতে পারে যা প্ল্যান করা হয়েছিল সব তো ভেস্তেই গেল কিছুক্ষণ আগের কথা স্মরণ হতে। জারিফের অস্বস্তিবোধ ক্রমশই বেড়ে চলেছে। এদিকে লিয়ার পক্ষেও এখানে থাকাটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। লিয়ার মনে হচ্ছে এখনো মানুষটার স্পর্শ গায়ে লেগে আছে। নীল লিয়া আর জারিফের মুখাবয় দেখে খানিকটা আন্দাজ করতে পারে দুজনে বেশ বিব্রতকর অবস্থায় আছে। তাই পরিস্থিতিটা নর্মাল করার জন্য সে বলে, এই, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো বসে যাক, আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। নীল চেয়ার টেনে বসে পড়ে। তাসনিমও স্মিত হেসে বসে। তাসনিম হঠাৎ বলে ওঠে, কি ব্যাপার, তোমরা দুজনে বসছো না যে? তোমরা কি এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি? জারিফ এক নজর লিয়ার দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। লিয়াও মাথা নুইয়ে রেখে অপর পাশের ফাঁকা চেয়ারে বসে পড়ে। নীল মেনু কার্ড হাতে নিয়ে অর্ডার দিতে থাকে, বার্গার, স্যান্ডউইচ, সাথে কফি। নীল এটা সেটা বকবক করছে আর খাচ্ছে। তাসনিমও সাথে এটা সেটা বলছে। জারিফ মাঝে মধ্যে হ্যাঁ হুঁ করছে। হালিয়া একদম নিশ্চুপ রয়েছে। সাদা গোলাপগুচ্ছ টেবিলের এক পাশে পড়ে রয়েছে। নীল বেচারা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। খাওয়া দাওয়ার পর্ব শেষে এমনকি স্বাভাবিক কথাবার্তা বলে তাসনিম জারিফ নীলের থেকে বিদায় নিয়ে লিয়ার সাথে লিয়াদের বাসায় আসে। ওদিকে জারিফ ড্রাইভ করছে। নীল ফ্রন্ট সিটে বসে আফসোস করে বলে, বুঝলাম না ব্রো, তোর মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না। ভাবির সাথে রোমান্টিক কথা বলেই সেখানে তোর হাজারো হেজিশন, আর সেখানে কিনা ফট করে মিস লিয়ার কোমর জড়িয়ে ধরলি। এখানে কি করে সম্ভব হলো? বাই দা ওয়ে, কিস করিসনি তো আবার? নীলের কথা শোনার সাথে সাথে তড়িৎ গতিতে জারিফ চোখ পাকিয়ে তাকায়। ড্রাইভিং করতে করতে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, তোর কি মনে হচ্ছে আমি জেনে বলছি লিয়াকে? এটুকু বলে জারিফ কথাটা গিলে নেয়। কথাটা শেষ করে না, ফুস করে নিঃশ্বাস ছেড়ে স্পষ্টভাবে আওড়ায়, বাদ দে এসব। আর তোর বুদ্ধি শুনে এই অবস্থা, মাফ চাই। আর কখনো আমাকে কোনো আইডিয়া দিতে আসিস না। নীল হো হো করে হেসে ওঠে। হাসিটা থামিয়ে বলতে থাকে, তবু আমি বলবো তোর কিছুটা একটা বোঝা উচিত ছিল। আমার সিক্স সেন্স বলেছে
কাকতালীয়ভাবে এটা হলেও কোনো না কোনো যোগসূত্র রয়েছে, তুই হয়তো বুঝতে পারিস না। অদৃশ্য কোনো ব্যাপার স্যাপার আছে, কোনো অদৃশ্য টান মহব্বতের ব্যাপার আছে। সেই টান মহব্বত থেকেই হয়তো তুই মিস লিয়ার। জারিফ ধমক দিয়ে নীলকে থামিয়ে দেয়। জারিফ কণ্ঠে কঠোরতা নিয়ে বলে, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তাই এখন আপাতত আলতু বলতে ননস্টপ বকবক বন্ধ রাখ। নীলকে চুপ করিয়ে দিলেও নীলের কথাগুলো জারিফকে বেশ ভাবাচ্ছে। সত্যি কি কোনো অদৃশ্য টান মহব্বত আছে? আর বারবার কেন সবকিছুতে এই মেয়েটা জড়িয়ে যাচ্ছে? অদ্ভুত। পরক্ষণে জারিফের মস্তিষ্ক বলে উঠে, এটা নিছকই একটা ভুল বোঝাবুঝি। আর লিয়া কেন, অন্য কেউ থাকলেও হয়তো আজ এরকমটা হতে পারত। তাই এসব বোকা বোকা কথা নিয়ে ভাবা একদম উচিত নয়। এসব ভেবে মনে মনেই মাথা ঝাড়ায় জারিফ। হসপিটালে ডক্টরদের সাথে রাউন্ডে আছে তাসনিম। ডক্টর আলী পেশেন্টকে দেখে মেডিসিনের নাম বলছে, আর ফাইল হাতে দাঁড়িয়ে তাসনিম নোট করছে। না চাওয়া সত্ত্বেও বারংবার আলিফের দৃষ্টি সবার আড়ালে শ্যামবর্ণ মুখশ্রীতেই যাচ্ছে। তাসনিমকে নিয়ে আলিফের বুকের ভেতর অনুভূতির তোলপাড় শুরু হয়েছে, তবুও বাইরে তার ছিটেফোঁটাও প্রকাশ করছে না। বেশ গাম্ভীর্য বজায় রেখে যথারীতি কর্তব্য পালন করছে সে। এদিকে তাসনিমেরও বেশ অস্বস্তি হচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, ভেতরে ভেতরে বিব্রত বোধ হচ্ছে। স্যারের সাথে আগের মতো নর্মাল কথা বলতেও আনিজি লাগছে। তাসনিম চোরা চোখে আলিফের দিকে এক পলক তাকায়, আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, সরি স্যার, আপনার প্রস্তাবটা একসেপ্ট করতে না পারায় বড্ড লেট করে ফেলেছেন। উফ, এখন সবকিছু আমার হাতের বাইরে, আমি চাইলেও সম্ভব নয়। এরই মধ্যে আলিফ ইন্টার্নের একটা মেয়েকে উদ্দেশ্য করে বলে, নেফ্রোটিক সিন্ড্রোমের সিস্টেম কি? মেয়েটার সাথে সাথে গলা ছেড়ে বলতে থাকে। আলিফ সাদা অ্যাপ্রনের পকেটে দুহাত গুজে ফের শুধায়, এই রোগটা যে হয়েছে তা শিওর হওয়ার জন্য একটা টেস্টই এনাফ। টেস্টের নামটা কি বলুন? মেয়েটা কিছুক্ষণ ধরে মনে করার চেষ্টা করে। কিয়ৎক্ষণ মনে করার চেষ্টা করেও যখন বলতে পারছে না, সেই মুহূর্তে তাসনিম বলে ওঠে, অ্যালবুমিন। অ্যালবুমিন টেস্ট করলেই শিওর হওয়া যায়। অ্যালবুমিন নীল হলে ভালো, 1+ হলে সমস্যা আছে, আর 2 বা 3+ হলে সেটা নেফ্রোটিক সিন্ড্রোম। আলিফ মনে মনে হাসে, তবে মুখে সেটা প্রকাশ করে না। মেয়েটা যথেষ্ট ব্রেনি, তা বলার অপেক্ষা রাখে না। আলিফ পাশে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, ইউ লিসেন, এই পেশেন্টের গার্ডিয়ানকে সবটা ভালো করে বুঝিয়ে দিবে। আর ইউরিন হিটের বিষয়টা দরকার পড়লে সাথে থেকে দেখিয়ে দিবে। যেহেতু নতুন তাই প্রথমে বুঝবে না। তাসনিমকে ইগনোর করে অন্য কাউকে দায়িত্ব দিল। এটা তাসনিমের মনটা মেনে নিতে পারছিল না। আর এ যাবৎকালে আলিফ বেশিরভাগ সময় তাসনিমকেই বলে এসেছে, তাই হয়তো তাসনিমের কাছে বিষয়টা স্বাভাবিক লাগছে না। যদিও সবকিছু স্বাভাবিক, তবুও তাসনিমকে ভাবাচ্ছে বিষয়টা। আলিফ বেদনাদয়ে ভঙ্গ হৃদয় নিয়ে রাউন্ড শেষ করে। বুকের ভেতরের ব্যথাটা ভেতরেই চেপে রাখে, কাউকে এক ফোঁটাও বুঝতে দেয় না। আর তাসনিমের কাছেও চায় না নিজের দুর্বলতা প্রকাশ করতে। কি আছে যে তার হবে না? শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে বিব্রত করা। আলিফ রাউন্ড শেষে নিজের কেবিনে যায়। আলিফের যাওয়ার দিকে ফাইল হাতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাসনিম। স্যার আগের মতো অতটা কথা বলছে না, ইচ্ছে করে এড়িয়ে চলছে, যেটা তাসনিমের কাছে মোটেও ভালো লাগছে না। ডিউটিরত ডক্টরস রুমে বসে তাসনিম ফাইল রিফ্রেশ করছিল। অনিচ্ছা সত্ত্বেও বারংবার আলিফের কথা মন মস্তিষ্কে ভেসে আসছে। আলিফের গভীর চোখের চাহনি যা তাসনিমকে জানান দিচ্ছে অনেক কিছুই। মন আলিফের কথা স্মরণ করিয়ে দিলেও মস্তিষ্ক চলছে তার উল্টো পথে। মস্তিষ্ক বারবার মনে করিয়ে দিচ্ছে আমি কমিটেড, তাই অন্য কারোর কথা এই সময় মনে আসা মানেও সেটা পাপ। তাসনিম মস্তিষ্কের সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয়, আর মাথা থেকে আলিফের চিন্তা দূর করার চেষ্টা চালিয়ে যায়। নিজের কাজে কনসেন্ট্রেট করার আপ্রাণ চেষ্টা করে। সময় কখনো থেমে থাকে না। কারোর জন্য ভালো সময় হোক বা খারাপ সময়, যেমনই হোক না কেন, সময় তার আপন গতিতেই চলে যায়। পৃথিবী নামক গ্রহে রাত ও দিনের আবর্তনের মাধ্যমে সময় হু হু করে চলে যায়। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেছে। তাসনিম জারিফের বিয়ের কার্ড ছাপানো হয়েছে। আজ মঙ্গলবার, আসছে শুক্রবার ওদের বিয়ে। ঋতুতে গ্রীষ্মকাল চলছে। বিয়ের শপিং এর জন্য আজকে তাসনিমকে জারিফের পরিবারের সাথে মলে যেতে হবে। নীল এসেছে তাসনিমকে নিতে, সাথে লিয়া তুলিকেও। জীবন কারো জন্য থেমে থাকে না, আর থেমে রাখাও ঠিক নয়। লিয়া আগের মতো অতটা স্বাভাবিক না হলেও বলা চলে স্বাভাবিক জীবন যাপন করছে। এর মধ্যে আর লিয়া বা জারিফের কারো সাথে দেখা বা কথা কোনটাই হয়নি।
লিয়া মনে প্রাণে গেঁথে নিয়েছে জারিফ ওর বড় বোনের হবু বর। আর কদিন পর হবু শব্দটাও থাকবে না। আর বোনের বরের দিকে ভালোবাসার নজরে তাকানো বড্ড পাপ। আর একপাক্ষিক ভালোবাসার কথা মনে হতেই লিয়া নিজের উপর নিজেই তাচ্ছিল্য হাসে। সামনে লিয়ার এইচএসসি পরীক্ষা, তাই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। জারিফের কথা কখনো মনে পড়লেও সাথে সাথে ঘন কালো মেঘের মতো অন্য চিন্তা ভাবনা দিয়ে ঢেকে দেয়। সুপ্ত অনুভূতিগুলোকে আর গ্রো করতে দেয় না। তাসনিম আজকে মেডিকেল থেকে ছুটি নিয়েছে বিয়ের জন্য, তাই আজকে শপিং এর ডেট ঠিক করা হয়েছে। নীল লিয়াদের বাসায় আসছে। এখানে আজ সকালে তুলি এসেছে, আর তাসনিম মেডিকেল থেকে একেবারে ছুটি নিয়ে এসছে। লিয়া ওদের সাথে শপিং এ যেতে অনীহা প্রকাশ করলেও নীল বারবার বলছে নিরুপমা বেগম নাকি ওদের সবাইকে যেতে বলেছে, আবার তাসনিমের জোরাজোরিতেও যেতে হচ্ছে। একটা বড় মলে লিয়া, তাসনিম, তুলি আর সাথে নীল ঢুকে। ওখানে আগে থেকে নিরুপমা বেগম, যারা সাথে নাতাশাও ছিল। ওরা অপেক্ষা করছিল। জারিফের আসার কথা আছে, ভার্সিটি থেকে সোজা ওদের সাথে অ্যাটেন্ড করবে। এই শহরে অনেকেরই কষ্ট আছে, কেউ বদ্ধ করে চাপা কান্নায় আড়াল করে, কেউ বা হাসির মাধ্যমে আড়াল করে। তেমনি লিও নিজের কষ্টটা হাসির মাধ্যমে সবার আড়ালে রাখে, নিজেকে ভালো রাখার বা থাকার অভিনয় করে। লিয়া নিজেও জানে না ঠিক কতটা ভালো আছে সে, তথাপি সবার সামনে সে আগের মতো চঞ্চল হাসি খুশি লিয়াকে উপস্থাপন করেই যায়। সবার সামনে আগের মতো মুখে হাসি ঝুলিয়েই রাখে, যদিও এখানকার হাসিটা কৃত্রিম। বুকের ভেতরে থাকা চাপা বেদনাটা চেপেই থাক না, কি দরকার ভেতরের কষ্টটা বাইরে প্রকাশ করার। এই বাণী নিয়ে চলছে লিয়ার দিন যাপন। তাসনিম নিরুপমা বেগমকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। নিরুপমা বেগম অমায়িক হেসে কুশলাদি বিনিময় করে। সবাই ভালো মন্দ কথাবার্তা শেষে মলে ঢুকে শপিং করতে। প্রথমে শাড়ি চুজ করতে থাকে। এমন সময় নিরুপমা বেগম নীলকে উদ্দেশ্য করে বলে, এই নীল, জারিফ এখনো আসলো না যে? এতক্ষণে তো চলে আসার কথা। লিয়া একটা কুশনের উপর বসেছিল, পাশে নাতাশা ছিল। এমন সময় দোকানে থাকা কাচের আয়নার মধ্যে দৃষ্টি দিয়ে যেতেই লিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। নীল কালারের শার্ট, অ্যাশ কালারের প্যান্ট ইন করে পরা, শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা। ফর্মাল ড্রেস আপে জারিফ ভার্সিটি থেকে সোজা মলে এসেছে। দোকানের দেয়ালের সাথে সেটে থাকা বড় আয়নায় জারিফের প্রতিবিম্ব দেখতে পায় লিয়া। জারিফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। সিল্কি স্ট্রেট ঘন চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর লেপটে আছে। এতেই যেন জারিফের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। লিয়া মুগ্ধ হয়ে নিষ্পলক চাহনিতে প্রতিবিম্বের দিকে ঠায় তাকিয়ে আছে। এমন সময় আয়নাতে জারিফকে দেখতে পেয়ে লিয়ার পাশ থেকে নাতাশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, ইয়ে মামা চলে এসেছে, ওই তো মামা। নাতাশার কণ্ঠকে অনুসরণ করে সেদিকে তাকাতেই জারিফের লিয়ার সাথে মিররে চোখাচোখি হয়। মুহূর্তেই লিয়া অপ্রস্তুত হয়ে যায়। লিয়া দ্রুত এলোমেলো দৃষ্টি ফেলে, মাথা নুইয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে। জারিফ কয়েক কদম এগিয়ে আসে। নাতাশা এলোমেলো পা ফেলে দৌড়ে জারিফের কাছে যায়। তুলি সালাম দেয়। জারিফ সালামের উত্তর দিয়ে কুশলাদি বিনিময় করে। তাসনিমের সাথে কথা বলার ইচ্ছে থাকলেও এখানে ছোট মা সহ ছোট ভাই বোনেরা থাকায় ইচ্ছেটাকে চেপে রাখে জারিফ। সেদিন রেস্টুরেন্টের পর এর মধ্যে তাসনিমের সাথে আর দেখা হয়নি। মাঝে মাঝে ফোনে কথা হয়েছে, হাই হ্যালো, এটুকুই। নিরুপমা বেগমও শাড়ির তো শাড়ি বারবার তাসনিমের গায়ে মেলে ধরছে। ওনার পছন্দই হচ্ছে না। নীল জারিফের সাথে এক পাশে দাঁড়িয়ে মায়ের শাড়ি চুজ করার অবস্থা দেখে মনে মনে আওড়ায়। মনে হয় না আম্মুর কোনো শাড়ি পছন্দ হবে। এখন বুঝতে পারছি কি জন্য আমার বেচারা আব্বু আম্মুর সাথে শপিং আসতে চায় না। নীল সোজা হয়ে দাঁড়ায়। নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বিরক্তিকর ফেস করে করুণ স্বরে বলে, আম্মু একটা শাড়ি চুজ করতে যদি ঘন্টা পার করে দাও, তাহলে বাকি কেনাকাটা কখন করবে? নিরুপমা বেগম ছেলের কথায় চরম বিরক্ত হয়। ধমকের সুরে তা প্রকাশও করলেন। শক্ত কণ্ঠে বললেন, চুপ থাক। আরে দেখে শুনে নিতে হবে না? বিয়ে বলে কথা, যেমন তেমন হলে তো চলবে না, একদম স্পেশাল হতে হবে। মায়ের এহেন কথা শুনে নীল দীর্ঘশ্বাস ফেলে। থমথমে মুখাবয় করে নিশ্চুপ রয়। মেয়েদের সাথে শপিংয়ে আসার শখ নীলের ইহচরমে মিটে যাচ্ছে। তাসনিমের জন্য হলুদ শাড়ি নেওয়া হয়। অতঃপর নিরুপমা বেগম তুলি আর লিয়ানাকেও নেওয়ার জন্য জোরাজুরি করে। অবশেষে তুলি একটা হলুদ শাড়ি পছন্দ করে। এদিকে লিয়ার কাট কাট কথা, সরি আন্টি, আমি কখনো শাড়িটাই পরিনি, তাই নেয়ার কোনো মানেই হয় না।
নিরুপমা বেগম মুখটা কিঞ্চিত মলিন করে আদুরি গলায় বলে, তাই বললে হয় নাকি? হলুদে তো সবাই শাড়ি পরবে, সেখানে তুমি কনের বোন হয়ে পরবে না? কেমন কথা? একদিন পরলে কিছু হবে না। এই লিয়া, তুমি একটা শাড়ি পছন্দ করো না? লিয়া বেশ বেকায়দায় আছে। এত সুন্দর আদর করে যখন বলছে, তখন ফিরিয়ে দিলে কেমন দেখায়। এই ভেবে লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঠোঁট আউড়িয়ে বলে, ওকে আন্টি, তবে আন্টি আমি শাড়ি নেব না। আমি না হয় হলুদ লেহেঙ্গা নেই, আমি ঠিকঠাক শাড়ি সামলাতে পারবো না। নিরুপমা অবাক গলায় ফের শুধায়, এমা, কেন শাড়ি সামলাতে পারবে না? শিখতে হবে না? বাঙালি নারী শাড়িতেই মানায়। তাই বলছি, এখন থেকেই না হয় প্র্যাকটিস করো। নীলমায়ের কথায় বেজায় বিরক্ত। তার মাঝে শাড়ির পাগল তা নীলের ভালো করেই জানা আছে। আলমারি ওয়ার্ড্রব ভর্তি বিভিন্ন ধরনের শাড়িতে। এখন তাই বলে কি এক একজনকে জোর করে চাপিয়ে দিয়ে শাড়ি পরাতে হবে? স্ট্রেঞ্জ। ওদিকে লিয়া পড়েছে মহা ঝামেলায়। শাড়ি নেওয়া মানে তাকে হলুদে শাড়ি পরতেই হবে। জারিফ ছোট মা আর লিয়ার কথা শুনে একবার লিয়ার দিকে তাকায়। লিয়ার দ্বিধান্বিত মুখশ্রী দেখে জারিফের কিছু মনে পড়ে। প্রথম যেদিন লিয়ার সাথে দেখা হয়েছিল সেদিনের কিছু কথা স্মরণ হতেই জারিফ অস্পষ্ট স্বরে আওড়ায়, এই মেয়েদের চালচলন তাতে শাড়ি না পরাই বেটার। শাড়ি পরে ঠিক মতো সামলাতে পারবে না, শেষমেশ অন্যের আমানত পাবলিক দেখবে। কিয়ৎক্ষণ পরে জারিফ গলা খাকারে দিয়ে বলে ওঠে, ছোট মা, থাক না, ওকে জোর করো না প্লিজ। ওই যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটা না হয় নিক। কথাটা শেষ করে জারিফ নিরুপমা বেগমের দিকে কিছুটা এগিয়ে যায়। পাশে একটা পুতুলের গায়ে হলুদ লেহেঙ্গা ছিল, সেটা দেখিয়ে দোকানদার বয়কে প্যাক করতে বলে। জারিফ জানে লেট করলে নিরুপমা বেগম আবার লিয়াকে টেনে টুনে হলেও শাড়ি নিতে বলবে। নিরুপমা বেগমের শাড়ি পরানোর নাছর সিচুয়েশন থেকে লিয়াকে বাঁচানোর জন্য জারিফ আগপিছ না ভেবে লিয়ার জন্য লেহেঙ্গাটা প্যাক করতে বলে। লিয়া বিষয়টাতে বিস্মিত হয়। এক এক করে সব কেনাকাটা শেষ হয়। বিকেল হয়ে আসছে। ওরা সবাই রেস্টুরেন্টে বসে হালকা নাস্তা করে। জারিফ প্রথম থেকে তাসনিমকে নোটিশ করছে। তাসনিমকে অন্যমনস্ক লাগছে। তাসনিমের মুখটাও মলিন। সবাই কত কত কথা বলছে, সেখানে তাসনিম নির্বিকার। জারিফ ভাবে, এমনিতে তাসনিম সবার থেকে একটু চুপচাপ, তবে আজকের ফেস বলছে কিছু নিয়েও টেন্সড, হয়তো কেমন যেন স্বাভাবিক লাগছে না। বড় দেখে একটা টেবিল বেছে নিয়েছে। সবাই এক টেবিলেই বসেছে। জারিফের এক পাশে যারা, অপর পাশে নাতাশা, তারপরই তাসনিম, তারপর লিয়া। সামনাসামনি নিরুপমা বেগম, নীল, তুলি। কফির কাপে চুমুক দিয়ে জারিফ তাসনিমকে উদ্দেশ্য করে মৃদু আওয়াজে শুধায়, মেডিকেল থেকে ছুটি নিতে কোনো সমস্যা হয়নি তো? তাসনিম দুদিকে ঘাড় নাড়িয়ে জবাবে বলে, হালকা নাস্তার পর্ব শেষে জারিফ রেস্টুরেন্টে বিল করতে যায়। এদিকে সবাই বাইরে বের হতে থাকে। বিল মিটিয়ে জারিফ বাইরে আসে। নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে জারিফ নম্র স্বরে বলে, ছোট মা, তোমরা বাসায় যাও, আমি ওদেরকে পৌঁছে দিয়ে আসছি। নীল, দেখে শুনে নিয়ে যাস। যারা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। নীল স্মিত হেসে হ্যাঁ বলে। জারিফ একটা সিএনজি ডেকে ভাড়া পরিশোধ করে আর ওদেরকে উঠতে ইশারা করে। নিরুপমা বেগম তাসনিমের মাথায় স্নেহের হাত বুলিয়ে মিষ্টি হেসে বলে, ভালো থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে। তাসনিম হালকা হাসার চেষ্টা করে। অতঃপর নিরুপমা বেগম লিয়া তুলির সাথেও ভালো মন্দ কথা বলে। জারিফকে উদ্দেশ্য করে আরো বলে, জারিফ, আর লেট করিস না, ওদেরকে পৌঁছে দিয়ে তোকে তো আবার ফিরতে হবে, অনেকটা পথই তো। আর বাবা, দেখে শুনে ড্রাইভ করিস কেমন? তাড়াতাড়ি দেখে শুনে বাসায় ফিরিস, ভাবি আবার চিন্তা করবে। জারিফ বাম হাতের এক আঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নেয়। তারপর মৃদু হাসে, ঠোঁটে আওড়ায়, চিন্তা করো না, দ্রুতই ফিরবো। নিরুপমা বেগম আগে উঠেন, তারপর জারা। অতঃপর জারিফ নাতাশাকে গাড়িতে তুলে দেয়। নীল সামনেই বসে। নাতাশা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, মামা, তুমি কোথায় যাবে? আর মামি আমাদের সাথে আসবে না? নানুমণি তো বলছিল এরপর থেকে মামি আমাদের সাথেই থাকবে, নানু বাসায়ই থাকবে। তাসনিম, তুলি, লিয়া তিনজনের দৃষ্টি ছিল সিএনজির দিকে, ওদের যাওয়ার দিকে। নাতাশার কথাগুলো জারিফ এক নজর তাসনিমের দিকে তাকায়। ঠোঁটের কেন বিস্তৃত হাসি রেখে বলে ওঠে, তোর মামি এখন মামিদের বাসায় যাবে, আর মাত্র 3 দিন পর থেকে আমাদের সাথে থাকবে। নাতাশা মিষ্টি করে হাসে।
তৎক্ষণাৎ হঠাৎ করে ডান হাতটা উঁচিয়ে গলা ছেড়ে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে ওঠে, এই মিষ্টি আন্টি, তুমি কি আমাদের সাথে থাকবে? তুমি যদিও আমার সাথে মামার সাথে সবার সাথে থাকো, তাহলে আমার এত এত আনন্দ হবে। নাতাশার কথাটা লিয়ার কানে বারংবার বাজতে থাকে। আমার সাথে মামার সাথে একটু আওড়াতেই লিয়ার বুকের পাশে চিনচেন ব্যথা অনুভব হয়। টানা টানা হরিণী আঁখি যুগল ছলছল করে ওঠে। লিয়ার দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক রাখে। ব্যথাতুর ভঙ্গ হৃদয় নিয়ে চমৎকার হাসে লিয়া, যে হাসির আড়ালে আছে বেদনা। হাসি মুখে কণ্ঠে একরাশ চঞ্চলতা নিয়ে বলতে থাকে, কিউটি পাই নিশ্চয়ই দেখা হবে, আর তোমার সাথে অনেক মজা মজা গেমস খেলবো, চুটিয়ে গল্প করব, কেমন? তাই মন খারাপ করো না। লাভ ইউ কিউটি পাই। অতঃপর লিয়া এক হাত ঠোঁটের সামনে ধরে ফ্লাইং কিস দেয়। সিএনজির সামনে জারিফ দাঁড়িয়েছিল। লিয়া ফ্লাইং কিসে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। জারিফ ভাবে, এই মেয়ের কাণ্ডকঞ্জে কম তা বলার অপেক্ষা রাখে না। যদিও নাতাশাকে উদ্দেশ্য করেছিল এটা, তথাপি ঠিক সামনাসামনি তো আরেকজন দাঁড়িয়ে, সেদিকে লক্ষ্য রাখা উচিত ছিল কিনা। সিএনজি চলে যায়। জারিফ ওদের টায়োটা গাড়ির সামনে আসে। পেছনের দরজা খুলে লিয়ার তুলিকে উদ্দেশ্য করে বলে, প্লিজ টেক আ সিট। লিয়া তাসনিমকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপু তোমরা যাও, আমি বাসায় যাই এখন। আর হলুদের দিন তো এখানে আসতেই হবে, তাই সেদিনে না হয় একেবারে যাব। তাসনিম ক্ষীণ আওয়াজে বলে, বাসায় যাবি? না গেলে হয় না, দাদিমণি তোকে সাথে করে আনতে বলেছে, ইভেন আম্মুও বলেছে। এরই মধ্যে তুলি বলে ওঠে, এই লিয়া, এখন বাসায় যাওয়া যাবে না, আমাদের সাথে যেতে হবে। চল না, অনেক মজা হবে। অবশেষে লিয়া গাড়িতে উঠে বসে। তুলিও উঠে বসে। তাসনিম পেছনে উঠতে নিলে জারিফ হালকা কেশে সামনের ডোর খুলতে খুলতে বলে, এই যে ম্যাডাম, সবাই পেছনে যাচ্ছেন, আপনি অন্তত সামনে বসুন। তাসনিম দুই শব্দে বলে, ঠিক আছে। জারিফ গাড়ির দরজার উপর এক হাত রাখে। চোখে মুখে কৌতূহল নিয়ে তাসনিমকে শুধায়, এই তাসনিম, তোমার কি কোনো কারণে মন খারাপ? আমি প্রথম থেকে তোমাকে লক্ষ্য করছি, তোমাকে টেন্স লাগছে, কিছু নিয়ে তুমি ওয়ারিড? কোনো হেজিটেশন না রেখে আমাকে বলতে পারো। তাসনিম ছোট্ট শ্বাস ফেলে, জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে। অতঃপর মৃদুস্বরে বলে, কই কিছু না তো, ঠিকই আছে তো। জারিফ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এক হাত ঝরঝরে চুলের মধ্যে গলিয়ে দেয়। কণ্ঠে শীতলতা মিশিয়ে শুধায়, বিয়ের কেনাকাটা তোমার পছন্দ হয়েছে? কোনো কিছু যদি তোমার অপছন্দ হয় তবে আমাকে বলতে পারো, এখনো সময় আছে, আমি সবটা চেঞ্জ করে দেব। আমি চাই সবটা তোমার পছন্দের মতোই হোক। তাসনিম হালকা হাসার চেষ্টা করে বলে, সমস্যা নেই, ঠিক আছে। আর এখন দ্রুত যাওয়া যাক, বাসায় আম্মু দাদিমণি সবাই টেনশন করবে। এমনিতেই বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পার হয়ে যাবে। শিওর। তাসনিম গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নেয়। জারিফ ড্রাইভিং সিটে বসে সুনিপুণতার সহিত ড্রাইভিং করতে থাকে। খানভিলা সামনে এসে গাড়ি দাঁড় করায়। পেছন থেকে তুলি লিয়া নামতে থাকে। সামনে থেকে তাসনিম নামে। জারিফ ড্রাইভিং সিটে বসে দুহাতে স্টিয়ারিং উপর ভাঁজ করে রাখে। তাসনিম নেমে ফর্মালিটি মেনটেন করতে জারিফকে বলে, ভেতরে চলো। জারিফ মৃদু হেসে বলে, থাক, আজ আর নয়, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সামনে তো আসছে। এরই মধ্যে তুলি এগিয়ে এসে বলে ওঠে, ভাইয়া ভেতরে আসুন। জারিফ আবারও না করতেই তুলি ফের বলে, আব্বু আম্মু দাদিমার সাথে দেখা করে যাবেন, বাসার সামনে থেকে চলে গেছেন ভেতরে না গিয়ে। এটা শুনলে দাদিমণি আমাদের বকবে। লিয়া নির্বিকার থাকে। কেন জানে এই মানুষটাকে ভাইয়া সম্বোধনে লিয়ার মুখে আসে না। তাই তো কখনো কথা বললেও উইজ রাখে। লিয়া ওর মতো বাড়ির ভেতর যেতে থাকে। অবশেষে জারিফ ভেতরে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে জারিফ। সামনের টেবিলে হরেক রকমের নাস্তা রাখা। জান্নাত বেগম এক আসন বিশিষ্ট সোফায় বসে। তাহমিনা বেগম ব্যতিব্যস্ত হয়ে হবু জামাইয়ের জন্য নাস্তা নিয়ে আসেন। সবার সাথে কুশলী বিনিময় করে জারিফ। জান্নাত বেগমের সাথে নর্মালি কার্টিসি মেনটেন করতে এটা সেটা কথা বলছে জারিফ। তাসনিম জান্নাত বেগমের এক পাশে দাঁড়িয়ে। তাসনিম রুমে যেতে চেয়েছিল, বাট তাহমিনা বেগম চোখ পাকিয়ে ইশারায় এখানেই থাকতে বলেন। এরই মধ্যে সিঁড়ি দিয়ে নামতে নামতে লিয়া জান্নাত বেগমকে ডেকে ওঠে, দাদিমণি। জান্নাত বেগম লিয়ার দিকে তাকিয়ে ইশারায় বোঝান। কি হয়েছে?
লিয়া জান্নাত বেগমের পাশে আসে। সোফার এক হাতলের উপর বসে জান্নাত বেগমের গলা জড়িয়ে ধরে ম্লান স্বরে বলে, দাদিমণি, আমাকে এখন বাসায় যেতে হবে। আম্মু ফোন করেছিল, সামনে আমার বোর্ড এক্সাম, আর কালকে নাকি কিসে একটা সিগনেচার লাগবে রেজিস্ট্রেশন পেপারের জন্য, তাই কালকে কলেজে উপস্থিত থাকতেই হবে আমায়। একটু থেমে ফের ঠোঁট উল্টে বলতে থাকে, আব্বু নাকি অফিসের কাছে ঢাকায় গিয়েছে। এখন তো প্রবলেম হয়ে গেল, ড্রাইভার আঙ্কেল থাকলে তো আমায় তাও নিয়ে এসে যেত। এখন একটাই পথ খোলা আছে, তুমি তোমার নাতিকে বলো আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিতে। তাসনিম কপাল কুঁচকে বলে, তুষার তুষার তোকে পৌঁছে দিবে এখন। ও যে পরিমাণ অলস, আমার মনে হয় না এতটা পথ এখন রাতে যেতেও রাজি হবে। তাহমিনা বেগম ভরাট গলায় বলে, তুষার তো এখন বাড়িতেও নেই, কোথায় আছে কে জানে। জান্নাত বেগম বলে, এখনই যেতে হবে? রাত হয়ে গিয়েছে, কালকে সকালে যাস। আকাশে মেঘ করছে, এখন তো ঝড় বৃষ্টির কথা বলা কওয়া যায় না, যে কোনো সময় চলে আসে। তাই বলছি কাল সকালে যাস, আর আমি নিজেই তুষারকে বলে রাখবো। লিয়া মুখটা ভার করে ঠোঁট আওড়ায়, না, তুমি এখনই তোমার নাতিকে বলো। আর বাসায় যেহেতু ফিরতেই হচ্ছে, তাহলে কালকে প্রাইভেটে একটা এক্সাম আছে, এক্সামটা দেওয়া যাবে। সো এখন গেলে রাতে তাও পড়া যাবে। আর দাদিমণি, হলুদের প্রোগ্রাম যেহেতু শহরের কমিউনিটি সেন্টার একসাথে হবে, তো সেখানে তো আপু সহ সবাইকে থাকতেই হবে, এখান থেকে যেতেই হবে তখন। তার চেয়ে বরং আমি আম্মুর সাথে একেবারে হলুদ অনুষ্ঠানে যাব, তারপর বাড়ির সবার সাথেই একসাথে ফিরবো। জান্নাত বেগম অবশেষে বলেন, আচ্ছা ঠিক আছে। অতঃপর তুষারের কাছে ফোন করে। তুষার দাদিমণিকে কিভাবে না করে এজন্য সহজেই রাজি হয়, তবে বলে এখন যেখানে আছে সেখান থেকে ফিরতে না হলেও 1-1.5 ঘন্টা লাগবে। এরই মধ্যে জারিফ বলে, দাদিমণি, আন্টি, আমি আসছি এবার। জারিফের কথার সাথে সাথেই তাসনিমের কিছু মনে হতেই হুট করে এসে বলে, এই লিয়া, তুই জারিফের সাথে যা, জারিফ তো ওদিক দিয়ে যাবে, তোকে ক্যান্টনমেন্টে নামিয়ে দিয়ে যাবে। লিয়া তৎক্ষণাৎ সাথে সাথে বলে ওঠে, না। লিয়ার কঠোর গলার না শব্দ শুনে সবাই অবাক চোখে লিয়ার দিকে তাকাতেই লিয়া হালকা হাসার চেষ্টা করে, ক্ষীণ আওয়াজে ঠোঁট আওড়ায়, মানে ভাইয়া তো বললো আসছে, ওয়েট করা যাক। জান্নাত বেগমও লিয়াকে সাপোর্ট দিয়ে বলেন, তুষার আসুক। এদিকে আকাশে মেঘের গর্জন শোনা গেল, জানলায় কাচের গ্লাস দিয়ে বিদ্যুৎ চমকানো দৃশ্যমান হলো, যা দেখে তাসনিম ঠোঁট প্রসারিত করে বলে, দেখেছো, বিদ্যুৎ চমকাচ্ছে। যদি ঝড় বৃষ্টি আসে, আর গ্রামের রাস্তাটা বেশ খারাপ, একটু বৃষ্টি হলেই গাড়ি যাওয়া মুশকিল হয়ে পড়বে, তখন কি করে যাওয়া হবে? তাই বলছি, এখনো যেহেতু বৃষ্টিপাত হয়নি আর জারিফ যাচ্ছে যেহেতু, তাই লিয়া তুই যেতে পারিস। তাসনিমের কথা শুনে জারিফ খানিকটা বিরক্ত হয়, কি দরকার আছে? একজন যেহেতু রাজি হচ্ছে না আর জান্নাত বেগমও যেহেতু না করলেন, সেখানে আবার উস্কে দেওয়ার মানে কি? জারিফ মনে মনে আওড়ায়, এই মেয়ে থেকে 500 গজ দূরে থাকে বেটার। এর সাথে দেখা হওয়ার পর থেকে ভালো কিছু হয়নি, সবসময় দুর্ঘটনা ঘটেছে। আমি শিওর এই মেয়ের সাথে থাকলে ঝামেলা না থাকলেও টেনে নিয়ে আসবে। তাসনিমের কথাটা জান্নাত বেগমকে বেশ ভাবাচ্ছে। তাহমিনা বেগমও একটু সুরেই বলেন, আম্মা, লিয়ার যেহেতু যেতেই হবে, সেহেতু তুষারের জন্য অপেক্ষা না করে জারিফের সাথেই যাক। জারিফ যেহেতু যাচ্ছেই, আর আকাশের অবস্থাও ভালো ঠেকছে না, ব্যবসা গরম পড়েছে, ঝড় হতে পারে, তাই বেশি রাত হওয়ার আগেই জারিফের সাথে যাক। তবুও জান্নাত বেগম সম্মতি দিচ্ছেন না। এমন সময় তুষার কল করে বলে, গাড়ির গ্যাস ফুরিয়ে গিয়েছে, গ্যাস ভরতে সময় লাগবে, বড় সড় সিরিয়াল পড়েছে। এই সিরিয়াল কাটিয়ে গ্যাস ভরে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে। এটা শোনার পর সবারই চিন্তা বেড়ে যায়। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে সবশেষে জান্নাত বেগম স্থির করেন জারিফের সাথে লিয়াকে পাঠানোর কথা। তাই গম্ভীর মুখাবয় করে লিয়াকে জারিফের সাথেই যেতে বলে। তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে, তোমার কোনো সমস্যা নেই তো, না মানে লিয়াকে পৌঁছে দিতে? জারিফ বিড়বিড় করে বলে, আমি তো মনে করি এই মেয়ে আসছে একটা সমস্যা, সেখানে নতুন করার কি সমস্যা থাকবে? কেবল আসতে না আসতেই তার ইমার্জেন্সি যাওয়ার কল চলে আসলো, কালকে সিগনেচার ডেট হওয়ার ছিল। উফ। জারিফ জোর করে হাসার চেষ্টা করে, তারপর ভদ্রভাবে বলে, না ঠিক আছে। লিয়ার ভীষণ রাগ হচ্ছে।
কালকে কলেজে ইমার্জেন্সি যাওয়ার ডাক পড়তে হলো, আর শেষমেশ কিনা এই লোকের সাথে আবার একা একা ফিরতে হচ্ছে। উফ, কি এক জ্বালা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যার থেকে হাজার হাজার মাইল দূরে নিজেকে রাখতে চাই, ঘুরে ফিরে পরিস্থিতি আমাকে সেখানেই পৌঁছে দেয়। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এমনটা। জারিফ গাড়িতে বসে। লিয়া বসে সিট বেল্ট বেঁধে নেয়। জারিফ চুপচাপ ড্রাইভিং করছে। লিয়া জানলা দিয়ে বাইরে বৃষ্টি দিয়ে দেখছে। দুজনেই চুপচাপ। সময়ের সাথে সাথে আকাশের অবস্থা আরো খারাপ হতে থাকে।